তো আমরা কাইনেমেটিক্সের যে গ্রাফিক্যাল অ্যানালিসিস সেটা পড়েছিলাম। তো গ্রাফিক্যাল অ্যানালিসিসটা এর আগের ক্লাসে মোটামুটি কিছুটা কভার হয়েছিল। তো আজকে যেটা মূলত পড়তে চাইব সেটা হচ্ছে মোর গ্রাফিক্যাল সিগনিফিক্যান্স। মানে ব্যাপারটা হচ্ছে যে এর আগে যেমন আমরা ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন আমি পড়েছিলাম, তো সেখানে আমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্সটা একটু আলোচনা করেছিলাম। তো সেই জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্সটার উপরে ভিত্তি করে আমরা এখানে এই ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে বা কাইনেমেটিক্সের ক্ষেত্রে কিছু বিষয় অ্যাপ্লাই করব। তো সেটা আমি এখানে আরেকবার আলোচনা করে নিচ্ছি। তো মূলত দুটো বিষয়, একটা হচ্ছে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স বলতে পারো, হ্যাঁ, জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স অফ ডিফারেন্সিয়েশন। অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যাল significance of differentiation বা differentiation আরেকটা হচ্ছে অ্যান্ড ইন্টিগ্রেশন, দুটোরই অ্যান্ড ইন্টিগ্রেশন। এই দুটো জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স আমি আগে আলোচনা করব, তারপরে বলবো যে এই জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্সটা আমাদের কীভাবে অ্যাপ্লাই হবে এখানে ওয়ান ডি মোশনের ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো এর আগে আমি গ্রাফ বলতে স্ট্রেট লাইনের গ্রাফ পড়েছিলাম। স্ট্রেট লাইনের গ্রাফ পড়তে গিয়ে আমি যেটা দেখেছি যে আমার একটা স্ট্রেট লাইনের যে ইকুয়েশন ছিল y = mx + c, এটা একটা ইকুয়েশন ছিল। যে ইকুয়েশনে এমটা ছিল স্ট্রেট লাইনের স্লোপ বা প্রবণতা। এই স্লোপটা আমরা কীভাবে প্রকাশ করেছিলাম না m = ছিল tan থিটা। আবার এই থিটাটা কী ছিল না থিটাটা ছিল, এটা যদি একটা স্ট্রেট লাইন হয় তাহলে থিটাটা ছিল এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণ। তাহলে এখান থেকে আমরা tan থিটা পেয়েছিলাম, প্রবণতা পেয়েছিলাম, একটা সরলরেখার প্রবণতা পেয়েছিলাম। কিন্তু একটা বক্ররেখার প্রবণতা আমরা কীভাবে পাবো? যদি আমাকে বক্ররেখার প্রবণতা জিজ্ঞেস করে তাহলে কীরকম হবে ব্যাপারটা, বক্ররেখার প্রবণতা কীভাবে ডিফাইন্ড, এটাই এখানে ইম্পর্টেন্ট বিষয়। সাপোজ এটা আমার কাছে একটা বক্ররেখা রয়েছে, ওয়াই ভার্সেস এক্স লেখচিত্র, এরকম টাইপের একটা বক্ররেখা রয়েছে। তাহলে এই বক্ররেখাটার আমি প্রবণতা কী করে নির্ণয় করব, বা বক্ররেখার প্রবণতা কীভাবে ডিফাইন করা হয় আমি যদি বলি। এখানে যেমন সরলরেখার প্রবণতা একটাই হবে, সরলরেখার যে কোনো পয়েন্টে প্রবণতাটা সেম, তার কারণ প্রত্যেক জায়গাতেই এই থিটাটা সেম থাকবে, প্রত্যেক জায়গাতে এই থিটাটা সেম থাকবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণটা। কাজে এখানে আমি প্রবণতাকে জাস্ট m = tan থিটা বলে ডিফাইন করতে পারি, যেখানে থিটাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণ। বাট এখানে কীভাবে করা হয়, এখানে একটা পার্টিকুলার পয়েন্টের প্রবণতা ডিফাইন করা হয়। সাপোজ আমি এই 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 বক্ররেখাটার এই পয়েন্টের প্রবণতা জানতে চাইছি, কারণ প্রত্যেক পয়েন্টের প্রবণতা আলাদা, কেননা প্রত্যেক পয়েন্টের বুঝতেই পারছো যে ইনক্লিনেশনটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে বা ওয়াই অক্ষের সঙ্গে সেটা চেঞ্জ হচ্ছে প্রত্যেক পয়েন্টে, যেহেতু একটা কার্ভ লাইন। তাহলে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যখন আমি এটার প্রবণতা ডিফাইন করতে চাইছি, আমাকে সেই পয়েন্টে কী করতে হবে, একটা স্পর্শক অঙ্কন করতে হবে। পার্টিকুলার সেই পয়েন্টে আমাকে একটা স্পর্শক অঙ্কন করতে হবে, যে পয়েন্টে আমি প্রবণতাটা নির্ণয় করতে চাইছি সেখানে আমাকে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। সেই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে তার যে ট্যানজেন্টের মান সেইটা হবে ওই বিন্দুতে প্রবণতা। এবং দেখা যাবে এইটা dy/dx এর সঙ্গে সমান হচ্ছে, মানে ডিফারেন্সিয়েশন অফ y উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কোনো একটা বিন্দুর প্রবণতা, একটা বক্ররেখার কোনো একটা বিন্দুর প্রবণতা ডিফাইন করি আমরা ওই যে ফাংশনটা, এটা একটা y = f(x) একটা ফাংশন, এটা যে কোনো y = একটা f(x) ফাংশন ইন জেনারেল, এটা y = x² হতে পারে, y = x³ হতে পারে। যদিও আমরা আমাদের ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে দেখেছি সেটা দ্বিঘাত সমীকরণই হয় সবসময়, x² + bx + c টাইপের, মানে একটা অধিবৃত্তের সমীকরণ হয়। বাট এটা যা হোক হতে পারে, সাধারণভাবে বক্ররেখার ক্ষেত্রে প্রবণতার যে ডেফিনেশন সেটা হচ্ছে dy/dx, যদি আমি ইন টার্মস অফ ক্যালকুলাস বলি। আর এটাই হচ্ছে যে ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স, যে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভটা কী বোঝাচ্ছে জিওমেট্রিক্যালি, সেটা বোঝাচ্ছে একটা বক্ররেখার কোনো বিন্দুতে প্রবণতাকে বোঝাচ্ছে, এবং সেটা হচ্ছে m = tan থিটা। কিন্তু এইখানে যে থিটাটা
সেই থিটাটা প্রত্যেক পয়েন্টে চেঞ্জ হবে, বাট এখানে যে থিটাটা সেটা সব জায়গাতে একই ছিল। তাহলে বক্ররেখার বিভিন্ন পয়েন্টে যদি আমি স্পর্শকটা অঙ্কন করি, সেই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা করছে সেটাই ট্যান থিটা, সেটাই ডিওয়াই বাই ডিএক্স। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স অফ ডিফারেন্সিয়েশন, যে আমি একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন করছি, মানে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে তার প্রবণতা নির্ণয় করছি, জিওমেট্রিক্যালি এটাই বোঝাচ্ছে। এবার আমরা সেটাই একটু বোঝার চেষ্টা করব যে কীভাবে এটা এই ডিওয়াই বাই ডিএক্সটা এই ট্যান থিটার সঙ্গে ইকুয়াল হচ্ছে বা কোনো একটা পার্টিকুলার বিন্দুতে প্রবণতাকে নির্দেশ করছে, সেটা আমরা বোঝার একটু চেষ্টা করব। ওকে, তাহলে আমি আরেকবার এই কার্ভটাকে আঁকবো। সরি, ক্লিন করে নিই। আরেকবার আমি কার্ভটাকে আঁকতে চাইছি, তাহলে বুঝতে সুবিধা হবে। জাস্ট এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, আর এখানে আমার একটা কার্ভ লাইন আছে। কার্ভ লাইনটার আমি দুটো পয়েন্ট নিচ্ছি, সাপোজ এটা একটা পয়েন্ট এ আর এটা একটা পয়েন্ট বি। তাহলে এই পয়েন্ট থেকে যদি আমি এখানে একটা লম্ব টানি, তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট যদি x1, y1 হয়, আর বি পয়েন্টের কোঅর্ডিনেট আমি ধরে নিচ্ছি x2, y2, তাহলে এখানে থেকে যদি আমি লম্ব টানি, তাহলে আমার এইটা মূল বিন্দুর সাপেক্ষে এই ডিস্টেন্সটা কত হবে x1, আর এই ডিস্টেন্সটা যেটা হবে y1। ওকে, y1 হবে এটা y1। এই পুরো ডিস্টেন্সটা হবে x2, এইটা হবে y2। এখানে যদি আমি পারপেন্ডিকুলারটা ড্র করি, তাহলে কি হবে, এই যে ডিস্টেন্সটা এটা হয়ে যাবে, মানে এই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি এইটুকুটা, এইটা হয়ে যাবে কত x2 মাইনাস x1, আর এইটা x2 মাইনাস x1 হবে, মানে এটাও x2 মাইনাস x1। সিমিলারলি এইটুকু যে ডিস্টেন্সটা সেটা হয়ে যাবে y2 মাইনাস y1, কারণ এইটুকু যদি y1 হয় এটাও y1 হবে, আর পুরোটা যদি y2 হয় তাহলে y2 থেকে y1 বাদ দিলে এইটুকুটা পাওয়া যাবে, তাহলে y2 মাইনাস y1। এবার যদি আমি এ আর বি পয়েন্টটাতে কানেক্ট করে দিই স্ট্রেট লাইনের সাহায্যে এইভাবে, আর এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা বলি, তাহলে এখান থেকে ট্যান থিটা কত পাবো, এটা যদি আমি থিটা বলি, তাহলে এই ত্রিভুজটা থেকে আমি যে ট্যান থিটাটা পাবো সেটা কত হবে, সিম্পলি y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, এটা ট্যান থিটা পাবো। এই ট্যান থিটাটাই হচ্ছে আসলে কি, এবার y2 মাইনাস y1টা কি, ডেল y বাই ডেল এক্স, y2 মাইনাস y ডেল y, চেঞ্জ ইন y, x2 মাইনাস x1 কি চেঞ্জ ইন x, দ্যাট ইজ ডেল x। তাহলে আমি দেখতে পাচ্ছি ট্যান থিটা সমান যেটা হয়ে যাচ্ছে ডেল y বাই ডেল এক্স। এবারে যদি আমি এই এ এবং বি পয়েন্টটাকে খুব কাছাকাছি নিই, এ এবং বি পয়েন্টটাকে, তাহলে কি হবে, এই এ এবং বি পয়েন্টটাকে যদি আমি কাছাকাছি নিয়ে আসি, কাছাকাছি নিয়ে আসতে আসতে এমন একটা পয়েন্ট আসবে যখন এ আর বি পয়েন্টটা প্রায় একটাই পয়েন্ট হয়ে যাবে, এটা যদি আমি কাছাকাছি নিয়ে আসবো তো কী হবে, এই স্ট্রেট লাইনটা ছোটো হতে থাকবে এবং এক সময় দেখা যাবে যে এই স্ট্রেট লাইনটা একদম কার্ভ লাইনটার উপরে চলে আসছে। ওকে, তাহলে x2 আর x1 এদের যে ডিফারেন্সটা ছোটো হতে থাকছে, মানে এরকম যদি একটা কার্ভ লাইন থাকে, আমার স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে প্রথমে আমার এই দুটো পয়েন্টে ছিল কার্ভ লাইনটা, তারপরে কী হচ্ছে, আমি একটু করে যদি পয়েন্টগুলো কাছাকাছি নিয়ে আসি, তাহলে এই কার্ভ লাইনটা এরকমভাবে আসছে, এরকমভাবে আসছে, এরকমভাবে আসছে, এরকমভাবে আস্তে আস্তে কী হবে, এটা একটা পয়েন্টের উপরে চলেছে, মানে সেটা তখন স্পর্শক হয়ে যাচ্ছে ওইখানে, অ্যাকচুয়ালি এই পয়েন্টটা স্পর্শক হয়ে যাচ্ছে। তাহলে তখন কী হচ্ছে, তখন x2 মাইনাস x1 আর y2 মাইনাস y1টা প্রায় জিরোর কাছাকাছি, মানে প্রায় x2 সমান x1 আর y2 সমান y1 হয়ে গেছে, প্রায় x2 সমান x1 আর y2 সমান y1 হয়ে গেছে প্রায়। তার মানে কি, এই x2 মাইনাস x1 যেটা ডেল্টা এক্স, এটাকে আমি তখন টেন্স টু জিরো বলে দিতে পারি। পয়েন্টটা যদি একটাই পয়েন্ট হয়ে যায় তাহলে তো x2 মাইনাস x1 সমান জিরো বা x2 সমান x1, তার মানে কি ডেল্টা এক্স যেটা ডিফারেন্স সেটা জিরো, তো একদম এক্স্যাক্টলি ইকুয়াল টু জিরো না বলে আমি টেন্স টু জিরো বলতে পারি, মানে প্রায় কাছাকাছি দুটো পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে ডেল্টা এক্স টেন্স টু জিরো হতে পারে। আর ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো হলে অবশ্যই ডেল্টা ওয়াইও টেন্ডিং টু জিরো হতে বাধ্য। তাহলে এই কন্ডিশনটা যদি আমি অ্যাপ্লাই করি এই ফর্মুলাটার উপরে, যে ট্যান থিটা ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স যে ফর্মুলাটা আমার তৈরি হয়েছে অ্যাকর্ডিং টু দ্য ফিগার, সেখানে যদি আমি এই লিমিটিং কন্ডিশনটা ইউজ করি,
যে যদি আমি এখানে একটা কন্ডিশন চাপিয়ে দিই যে লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, সেই অবস্থায় যদি আমি ডেল ওয়াই বাই ডেল এক্সটা নিই, তাহলে সেটা কী হয়ে যাবে, এই পয়েন্টের প্রবণতা সেটাই হয়ে যাবে একটা পার্টিকুলার, এই বিন্দুটা যে কোনো একটা বিন্দু এক্স জিরো কমা ওয়াই জিরো একটা বিন্দু হতে পারে, সেটাই হয়ে যাবে একটি নির্দিষ্ট বিন্দুর প্রবণতা, একটি নির্দিষ্ট বিন্দুর প্রবণতা বক্ররেখার উপর, নির্দিষ্ট বিন্দুর প্রবণতা। এবার এই যে নির্দিষ্ট বিন্দুর যে প্রবণতাটা হচ্ছে, যেটা আমার লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, এইটাই আমরা দেখেছি যে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের বা ডেরিভেটিভের একটা ডেফিনেশন। ডেরিভেটিভের ডেফিনেশন কী ছিল, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাই হচ্ছে যে ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডেরিভেটিভ, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিওয়াই বাই ডিএক্স। তার মানে ডিওয়াই বাই ডিএক্সটা অ্যাকচুয়ালি যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আসলে এম, মানে বক্ররেখার কোনো বিন্দুতে প্রবণতা। এবার সাপোজ এই পয়েন্টে যদি আমি 2,3 বলে দিই, তাহলে তখন আমি ডিওয়াই বাই ডিএক্সটা অ্যাট দ্য পয়েন্ট 2,3 করব, তাহলে যেটা বেরোবে সেটা হবে ওই 2,3 বিন্দুতে এই বক্ররেখাটার প্রবণতা। তাহলে আলটিমেটলি এখান থেকে যে আউটকামটা আমাকে নিতে হবে সেটা হচ্ছে যে এম ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স যদি একটা বক্ররেখার প্রবণতা হয়, তাহলে সেই বক্ররেখার সেই বিন্দুতে যদি আমি ট্যান থিটা নির্ণয় করি, তাহলে সেটাও আমি পেয়ে যেতে পারি ডিওয়াই বাই ডিএক্স। মানে মোদ্দা কথা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, একটা যে কোনো ফাংশন, সেই ফাংশানের যদি আমি ডিফারেন্সিয়েশন করি, ফার্স্ট ডিফারেন্সিয়েশন, সেটা আমার কি দিচ্ছে, সেটা বক্ররেখার কোনো বিন্দুর প্রবণতা দিচ্ছে। মানে এম ইজ ইকুয়াল টু, আমি যদি এটা সামারাইজ করি, ব্যাপারটা আমার ফিজিক্স যেটা কাজে লাগবে সেটা যদি আমি সামারাইজ করি, তাহলে আমি এইভাবে বলতে পারি যে এম ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স, এটা যদি আমার দেওয়া থাকে, এইখান থেকে আমি কি স্টেটমেন্টে পৌঁছাতে পারি, এইখান থেকে আমি যে স্টেটমেন্টটাতে পৌঁছাতে পারি সেটা হচ্ছে ওয়াই এক্স লেখচিত্রের প্রবণতা এম কে প্রকাশ করে, বাস এম কে প্রকাশ করে। এই ইনফরমেশনটা আমাদের এখানে প্রয়োজন হবে, জাস্ট এই ইনফরমেশনটা মনে রাখলেই যথেষ্ট যে এম ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। এইভাবে যদি কোনো একটা সমীকরণ আমি পাই, তার মানে আমাকে বুঝতে হবে ওয়াই এক্স লেখচিত্রের ক্ষেত্রফল এম কে প্রকাশ করে। এইবারে যদি আমি এই বিষয়টাকে জাস্ট অ্যাপ্লাই করি আমাদের কাইনামেটিক্সে আমাদের কি রিলেশন ছিল, আমাদের দুটো রিলেশন ছিল, একটা ছিল ভি ইজ ইকুয়াল টু ডিএস ডিটি, আর একটা রিলেশন কি ছিল ডিএস ডিটি, আর একটা রিলেশন ছিল এ ইজ ইকুয়াল টু ডিভিডিটি, তাহলে এইখান থেকে আমি বলতে পারি এসটি লেখচিত্রের প্রবণতা বেগকে প্রকাশ করে, যেমন ওয়াই এক্স লেখচিত্রের প্রবণতা এম কে প্রকাশ করে, তাহলে এসটি লেখচিত্রের প্রবণতা বেগকে প্রকাশ করে। লিখতে পারি এসটি লেখচিত্রের প্রবণতা বেগকে প্রকাশ করে, লেখচিত্রের প্রবণতা বেগকে প্রকাশ করে, এসটি লেখচিত্রের প্রবণতা বেগকে প্রকাশ করে। আর এ ইজ ইকুয়াল টু ডিভিডিটি, তাহলে কি হবে, ভিটি লেখচিত্রের প্রবণতা ত্বরণকে প্রকাশ করে, ভিটি লেখচিত্রের প্রবণতা ত্বরণকে প্রকাশ করে। তাহলে এই যে দুটো স্টেটমেন্ট, এগুলো হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। আমি এর আগেও এইটা বলেছিলাম যে এসটি লেখচিত্রের প্রবণতা বেগকে প্রকাশ করে, বাট সেটা একটা স্পেশাল কেসে বলেছিলাম, শুধুমাত্র স্ট্রেট লাইনের ক্ষেত্রে। সেই ইকুয়েশনটা থেকে আমি বলেছিলাম যে এস ইজ ইকুয়াল টু ভিটি, আমরা দেখেছি এস ইজ ইকুয়াল টু ভিটি, আমরা দেখেছি একটা সমীকরণ হয়। তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি থেকে আমি বলতে পারি যে এটা কেমন, এসটি লেখচিত্র মানে এটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স টাইপের হচ্ছে, তার জন্য আমি বলেছিলাম যে ভিটা প্রবণতা, এম এর জায়গায় ভি আছে, তাহলে এসটি লেখচিত্রের প্রবণতা বেগকে প্রকাশ করে। এখান থেকে আমি বলেছিলাম বাট এটা একটা স্পেশাল কেস, স্ট্রেট লাইনের ইকুয়েশনের ক্ষেত্রেই প্রযোজ্য, বাট এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে, দিস ইজ জেনারেল কেস। সিমিলারলি আমি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণ থেকে বলেছিলাম যে ভিটি লেখচিত্রের প্রবণতা ত্বরণকে প্রকাশ করে। কেন না, এইটা হচ্ছে আসলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি প্লাস এম এক্স, তাহলে এখানে এমটা হচ্ছে যে এ, আর ভিটা ওয়াই, টিটা এক্স, ভিটি লেখচিত্র। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে ভিটি লেখচিত্রের প্রবণতা ত্বরণকে প্রকাশ করে। এখান থেকে আমরা বুঝিয়েছিলাম এসটি লেখচিত্রের প্রবণতা বেগকে প্রকাশ করে। বাট দিস রেজাল্ট আর মোর জেনারেল, এটা যেমন শুধু সরলরেখার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, এটা কিন্তু বোঝাচ্ছে ইন জেনারেল যে কোনো রেখার ক্ষেত্রে, যে কোনো কার্ভের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। ওকে,
তাহলে ইন জেনারেল আমি বলতে পারি এসটি লেখচিত্রের প্রবণতা বেগকে প্রকাশ করে, ভিটি লেখচিত্রের প্রবণতা ত্বরণকে প্রকাশ করে। এই যে বিষয়টা, এই বিষয়টা কোথা থেকে বেরিয়ে এলো? এটা বেরিয়ে এলো জিওমেট্রিক সিগনিফিক্যান্স অফ ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ, যেটা আমি একটু আগেই আলোচনা করলাম। যেখান থেকে আমার এই আউটকামটা বেরিয়ে এলো যে এম ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স যদি হয়, তাহলে ওয়াই এক্স লেখচিত্রের প্রবণতা এমকে প্রকাশ করবে। সেখান থেকেই আমি দুটো কনক্লুশনে পৌঁছাতে পারলাম যে তাহলে যদি ভি ইজ ইকুয়াল টু ডিএসডি হয় তাহলে এটা হবে, বা এ ইজ ইকুয়াল টু ডিভিডিটি হলে এটা হবে। ইন দ্য সেম ওয়ে আমি যদি ইন্টিগ্রেশনের ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা দেখি, সেখান থেকে আমি বুঝতে পারবো যে কিভাবে ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল সরণকে প্রকাশ করে এবং এটি লেখচিত্রের ক্ষেত্রফল বেগকে প্রকাশ করে, সেটাও আমরা বুঝতে পারবো। তাহলে আমরা এবারে জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স অফ ইন্টিগ্রেশনে যাই। ইন্টিগ্রেশনের জিওমেট্রিক্যাল সিগনিফিক্যান্স কি? আসলে একটা এরিয়া নির্ণয় করে। ইন্টিগ্রেশন হচ্ছে, আমরা বিশেষ করে ডেফিনিট ইন্টিগ্রেশনের কথা আমি যদি বলি, নির্দিষ্ট সমাকলনের কথা, সে একটা পার্টিকুলার রিজিয়নের কি করবে, একটা এরিয়া নির্ণয় করবে। যেমন আমি যদি সিম্পল একটা এক্সাম্পল নিই, প্রথমে জাস্ট আমি একটা সিম্পল এরিয়া, একটা সিম্পল লেখচিত্র স্ট্রেট লাইনের কথা বলি। জাস্ট ওয়াই এক্স লেখচিত্র, ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক হতে পারে কোনো একটা সমীকরণ, ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক, তখন আমি এটাকে কী হবে লিখবো, সেটা হবে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা আমরা দেখেছি, এরকমভাবে হবে। এবারে সাপোজ আমি এই পয়েন্টটাকে বলছি এক্স ইজ ইকুয়াল টু 0, ওকে, আর এই পয়েন্টটাকে আমি বলে দিচ্ছি এক্স ইজ ইকুয়াল টু এক্স, আর এইটাকে বলে দিচ্ছি এক্স ইকুয়াল টু 0তে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এইদিকে এক্স গেছে, এইদিকে ওয়াই গেছে, তার মানে এটা ওয়াই। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে যে এক্স, আর এইটা হচ্ছে ওয়াই। মানে এইখানে আমার যে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, এই ওয়াই ইকুয়াল টু ধ্রুবক যে কার্ভটা, এই কার্ভটা এর আন্ডারে যে আয়তক্ষেত্রটা তৈরি করেছে, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? আমি যদি এটাকে জাস্ট এ দিয়ে প্রকাশ করি, এ, তাহলে এ সমান কত হচ্ছে এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই, এ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে আমি জাস্ট আমি এই কার্ভটার যে ক্ষেত্রফল, মানে এর আন্ডারে যে ক্ষেত্রফল, সেটা জাস্ট দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে হয়ে যাচ্ছে, কারণ এখানে একটা আমার আয়তক্ষেত্র ফর্ম করেছে, রেক্টেঙ্গেল ফর্ম করেছে, আমি তার ফর্মুলা জানি। কিন্তু এই ক্ষেত্রফলটা নির্ণয় করা আমার খুবই অসুবিধাজনক হয়ে যাবে, এত সহজে আমি নির্ণয় করতে পারবো না যদি এটা একটা কার্ভ লাইন থাকে। যেমন এই ওয়াই ইকুয়াল টু ধ্রুবক না থেকে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এমন একটা কার্ভ আমি ধরে নিলাম, যার যে কার্ভটা এরকমভাবে ভ্যারি করছে সাপোজ। তাহলে তখন যদি আমাকে এইখানটাতে এক্স ইকুয়াল টু 0 দিয়েও দেয়, দিস ইজ এক্স ইকুয়ালস টু 0 পয়েন্ট অ্যান্ড দিস ইজ এক্স ইকুয়াল টু এক্স পয়েন্ট, তাহলে আমি দেখতে পাচ্ছি আমি এই পয়েন্টটা যদি ওয়াই হয়েও, তাহলে বাকি জায়গায় যে ওয়াইগুলো সেগুলো বিভিন্ন হবে বিভিন্ন পয়েন্টে। তাহলে আমি কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি এর ক্ষেত্রফলটা এইভাবে নির্ণয় করতে পারছি না। তার জন্য আমি কি করব? তার জন্য আমি ক্যালকুলাসের সাহায্য নেব। কী করব? আমি এখানে একদম একটা ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র রিজিয়ন আমি কল্পনা করব, ক্ষুদ্র রিজিয়ন যার বেদ খুবই ক্ষুদ্র। তাহলে কি হবে? এইটা একটা রেক্টেঙ্গেলের মতো ইউজ হবে। এইখানে একটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে, যেটা স্ট্রেট লাইন, এইখানটা স্ট্রেট লাইনের মতো হচ্ছে। একটা কার্ভ লাইনে যদি আমি একটা ক্ষুদ্র অংশের কথা বলি, সেটা একটা স্ট্রেট লাইন। তাহলে আমি এইটুকুর বেদ আমি যদি ডিএক্স বলি, আর এই যে দৈর্ঘ্যটা যদি আমি ওয়াই বলি, এই জায়গায় ওয়াই বিভিন্ন জায়গায় বিভিন্ন, বিকজ ওয়াই ডিপেন্ডস অন এক্স। সাপোজ আমি যদি এরকম বলি যে ওয়াই ইজ ইকুয়াল টু জাস্ট, সাপোজ বললাম 2 প্লাস সাপোজ আমি বললাম যে হয়তো জাস্ট এক্স স্কোয়ার, 2 প্লাস এক্স স্কোয়ার, যদিও কার্ভটা এরকম নয়, তো আমি ফর সিম্পলিসিটি বললাম যে ওয়াই ইজ ইকুয়াল টু 2 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্সের বিভিন্ন মানে ওয়াই বিভিন্ন, তাহলে এক্স 0তে হয়তো ওয়াই সমান 2 হচ্ছে, বাট এক্স যখন চেঞ্জ করছে ওয়াই চেঞ্জ হচ্ছে, এক্স 1 হলে এটা ওয়াই সমান 3 হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বিভিন্ন জায়গায় ওয়াই বিভিন্ন। তাহলে এইখানে আমি যে ওয়াইটা বলছি, সেই ওয়াইটা পার্টিকুলার এই ডিএক্সের জন্য প্রযোজ্য। তাহলে আমার এইটুকু ক্ষেত্রফলটার কথা আমি যদি বলি, তাহলে এটা কত হবে? ডিএ। তাহলে সেটা দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য কত ওয়াই, প্রস্থ কত ডিএক্স, তাহলে ওয়াই ডিএক্স। এবারে যদি আমি এই টোটাল ক্ষেত্রফলটা চাই, তাহলে আমাকে এই 0 থেকে এক্স পর্যন্ত এরকম কি করতে হবে? ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো স্ট্রিপ নিতে হবে ডিএক্স বেধের পরপর। এদিকে ডিএক্স 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 বেধের করে ক্ষেত্রফল নিতে হবে, এইদিকেও ডিএক্স ডিএক্স বেধের ক্ষেত্রফল নিতে হবে। মানে এই ডিএক্সটা আমি যদি এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু এক্স পর্যন্ত চালনা করি পুরোটাতে, তাহলে আমার এই টোটাল রিজিয়নের যে ক্ষেত্রফলটা সেটা বেরিয়ে আসবে। এবং সেটা আমি কি করে পাবো? ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্সগুলো যোগ করলে সেটা কি হয়? অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন, আমি আগেই বলেছি। তাহলে এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন ডিএ করি উভয় পক্ষে, তাহলে এটা ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স হবে।
বাট ওয়াইকে আমি ইন্টিগ্রেশনের বাইরে বের করতে পারবো না, কারণ ওয়াই হচ্ছে ফাংশন অফ এক্স লাইক দিস। তাহলে এখানে লিমিটটা হয়ে যাবে 0 থেকে এক্স। তাহলে ইন্টিগ্রেশন ডিএ মানে হয়ে যাবে এ, তাহলে ক্ষেত্রফলটা আমি পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন 0 থেকে এক্স ইন্টু ওয়াই ডিএক্স। তাহলে আমি তখন পুরো ক্ষেত্রফলটা পাবো। তার মানে আমি বলতে পারি যে যদি এ ইকুয়াল টু এক্স ওয়াই হয়, এখান থেকে আমি যে কনক্লুশনটা দিতে পারি, যে আমার প্রয়োজন কাইনামেটিক্সের ক্ষেত্রে যে কনক্লুশনটা প্রয়োজন, সেটা আমি লিখতে পারি। কীরকমভাবে লিখতে পারবো, যে এ সমান যদি এক্স ওয়াই হয়, তাহলে এক্স ওয়াই লেখচিত্রের ক্ষেত্রফল বা এ এক্স ওয়াই লেখচিত্রের ক্ষেত্রফলকে প্রকাশ করে, বা এক্স ওয়াই লেখচিত্রের ক্ষেত্রফল এ কে প্রকাশ করে। আমি এভাবে বলতে পারি এক্স ওয়াই বা ওয়াই এক্স, আমরা যেহেতু ওয়াই এক্সিসটা আগে লিখছি ওটাই আগে লিখি, তাহলে ওয়াই এক্স লেখচিত্রের ক্ষেত্রফল এখানে আমি বলতে পারি ওয়াই এক্স লেখচিত্রের ক্ষেত্রফল, লেখচিত্রের ক্ষেত্রফল এ কে প্রকাশ করে। দিস স্টেটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দিস ফিগার। ইন দ্য সেম ওয়ে যখন আমি এইখানে দেখছি, এইখানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে তো ভেরি করছে, বাট খুব ক্ষুদ্র অংশের ক্ষেত্রে আমি যদি দেখি, তাহলে সেটা একটা ক্ষেত্রফল নির্ণয় করছে। তাহলে ডিএ ইকুয়াল টু ওয়াই ডিএক্স কি দিচ্ছে, এটাও তো একটা ওয়াই এক্স লেখচিত্র। তাহলে ওয়াই ডিএ ইকুয়াল টু যদি ওয়াই ডিএক্স থাকে, তাহলে আমি বলতে পারি আমি এইটাকেও দেখতে পারি, অথবা আমি এইটাকেও অবজার্ভ করতে পারি। আমি যে কোনো একটাকে অবজার্ভ করে বলতে পারি। যদি আমি এইটাকে অবজার্ভ করি, তাহলে আমি কি বলবো, ওয়াই এক্স লেখচিত্রের ক্ষেত্রফল এ কে প্রকাশ করে। আর যদি আমি এইটা করি, তাও আমি বলবো যে ওয়াই এক্স লেখচিত্রের ক্ষেত্রফল এ কে প্রকাশ করে। মানে এটি ডিফারেন্সিয়েশন ফর্মেই থাকুক বা ইন্টিগ্রেশন ফর্মেই থাকুক, আমি কিন্তু দেখে বুঝতে পারছি। জাস্ট আমি এইটুকু জিনিস বুঝতে পারছি এখান থেকে যে ওয়াই এক্স লেখচিত্রের ক্ষেত্রফল এ কে প্রকাশ করে। আর এটা ক্ষুদ্র ক্ষেত্রফল বলে ডিএ আকারে লিখে আছে, আর এটি বড় ক্ষেত্রফল বলে আমি ইন্টিগ্রেশনের ফর্মে লিখে রেখেছি। ইউ ক্যান অবজার্ভ আইদার দিস অর দিস, যেখানে যেটা অ্যাভেলেবেল থাকবে, যেখানে যেটা অ্যাভেলেবেল থাকবে, যে ইনফরমেশনটা যেখানে অ্যাভেলেবেল থাকবে। বাট সবসময় এই স্টেটমেন্ট আমি লিখতে পারছি। বাট দিস ইজ দ্য মোর জেনারেল কেস দ্যান দিস ইজ অনলি পসিবল হোয়েন দ্যার ইজ স্ট্রেট লাইন, বাট দিস ইজ পসিবল ফর অল লাইন্স, ফর স্ট্রেট লাইন অ্যাজ ওয়েল এলস ফর দ্য কার্ভ লাইন। তার মানে আমার এই স্টেটমেন্টটা খুব জরুরি, যে যদি এ ইকুয়াল টু এক্স ওয়াই থাকে, বা যদি ডিএ ইকুয়াল টু ওয়াই ডি এক্স থাকে, বা যদি এ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু এক্স ওয়াই ডি এক্স থাকে, তার অর্থ হচ্ছে যে ওয়াই এক্স লেখচিত্রের যে ক্ষেত্রফল সেটা এ কে প্রকাশ করছে। এই স্টেটমেন্টটার উপর আমরা গুরুত্ব দেবো। তাহলে এই স্টেটমেন্টটাকে দেখে যদি আমি আগের ব্যাপারগুলোতে যাই, আবার সেই কাইনামেটিক্সে ফিরে আসি, তাহলে আমি কি পাবো এখান থেকে। আবার যদি আমি কাইনামেটিক্সে ফিরে আসি, তাহলে আমার কাইনামেটিক্সে কি ইকুয়েশন ছিল, জাস্ট ভি ইকুয়াল টু যেটা ছিল সেটা হচ্ছে ডিএস ডিটি, আর কি ছিল এ ইকুয়াল টু যেটা ছিল সেটা হচ্ছে ডিভি ডিটি। তাহলে এইটাকে যদি আমি জাস্ট একটু ঘুরিয়ে লিখি, পাশাপাশি লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আমার কি কি ইকুয়েশন ছিল, ভি ইকুয়াল টু ছিল ডিএস ডিটি, দিস ইজ দ্য ভেলোসিটি, আর এ ইকুয়াল টু ছিল এক্সিলারেশন ছিল ডিভি বাই ডিটি। ওকে, এবারে আমি যদি এখানে ডিএস বলি, তাহলে এই ডিএস ইকুয়াল টু কত হবে, ভি ডিটি, কোনাকুনি যদি গুণ করি, আর এখানে ডিভি ইকুয়াল টু কত হবে, এ ডিটি। এবারে আমি যদি এই ইকুয়েশনটা এখানে এই ইকুয়েশনটা, এখানে ডিফারেন্সিয়েশন আছে যেহেতু, তাহলে আমি এই ইকুয়েশনটাকে দেখব। এইটাকেও আমি দেখতে পারি, বাট আমি এই ইকুয়েশনটা, আমার যেটা যেখানে অ্যাভেলেবেল থাকবে, আমি বললাম যে আমার গিভেন ইনফরমেশনটা আমাকে দেখতে হবে যেটা দেওয়া আছে, সেটা যদি এইটার সঙ্গে মিলে, এইরকম টাইপের যদি থাকে, যেমন সাপোজ এস ইকুয়াল টু ভিটি যদি এরকম থাকে, এটা আমার একটা ইকুয়েশন আছে আমি দেখেছি, তাহলে সেটাকে আমি এই সঙ্গে তুলনা করব। বাট যদি ডিএ ইকুয়াল টু, এখানে যেমন ডিএস ইকুয়াল টু ভিডিটিএস, তাহলে আমি এটার সঙ্গে তুলনা করব। আবার যদি কোথাও এস ইকুয়াল টু যদি ইন্টিগ্রেশনে ভিডিটি থাকতো, তাহলে আমি এইটার সঙ্গে তুলনা করতাম। বাট যাই করি না কেন, এইটুকু আমি বুঝতে পারছি যে এইখানে যেমন ওয়াই এক্স লেখচিত্রের ক্ষেত্রফল এ কে প্রকাশ করে, তাহলে এখানে ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল অফকোর্স এস কে প্রকাশ করবে। তাহলে আমি এইখান থেকে এইটুকু বুঝতে পারছি যে ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল এস কে প্রকাশ করে, ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল এস কে প্রকাশ করে, ইন দ্য সেম ওয়ে এখানে আমি দেখতে পাচ্ছি
যে এটি লেখচিত্রের ক্ষেত্রফল ভি কে প্রকাশ করে। এটি লেখচিত্রের ক্ষেত্রফল ভি কে প্রকাশ করে। দিস ইনফরমেশনস আর ভেরি ইম্পর্টেন্ট when you solve problems. ওকে, আমাকে একটা গ্রাফ দিয়ে দিবে এসটি একটা কার্ভ দিয়ে দিবে, দিয়ে আমাকে জিজ্ঞেস করবে, এসটি একটা কার্ভ দিয়ে আমাকে জিজ্ঞেস করবে যে ভিটি একটা কার্ভ দিয়ে আমাকে জিজ্ঞেস করবে যে এখানে সরণ কত, তখন তার মানে আমার ক্ষেত্রফলটা বের করতে বলছে। যদিও আমাকে এখানে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেট লাইনের ইকুয়েশন বা স্ট্রেট লাইনের ইকুয়েশনে দেয়, যাতে করে আমার এখানে ইন্টিগ্রেশন করতে না হয়, ক্ষেত্রফলটা এমনি সিম্পল বেরিয়ে আসে। যেমন আমাকে যদি কেউ এই যে এস ইকুয়াল টু ভিটি এর কথা বলে, এস ইকুয়াল টু ভিটি, তাহলে আমি এখানে যদি ভিটি লেখচিত্র আঁকি কী হবে, এটা তো কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে। আমি যদি এটার ক্ষেত্রে দেখি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে আমার এসটি লেখচিত্র কেমন হয়, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যদি যায়, তাহলে এই বরাবর যদি এস হয় আর ভি হয়, আর এই বরাবর যদি টি হয়, তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি মানে এটা হবে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা হবে লেখচিত্র। তার আন্ডারে যে ক্ষেত্রফলটা সেটা কত হচ্ছে, জাস্ট আমি দেখতে পাচ্ছি ভি ইন্টু টি আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। সেই ভি ইন্টু টি সমান কি এস, আমরা জানি তো। আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল এসকে প্রকাশ করছে, ডাইরেক্টলি বুঝতে পারছি। বাট যখন এটা এরকম স্ট্রেট লাইনের পরিবর্তে আমার যদি এরকম কার্ভ লাইন হয়ে যায়, তখন প্রবলেম। সেক্ষেত্রে আমি এইটার সাহায্য আমি নিতে বাধ্য হচ্ছি, ইন্টিগ্রেশন বা এই ফর্মটা ডিস ইজ ইকুয়াল টু ভিডিটি। এবার এটাকে ইন্টিগ্রেশন করলে আমি টোটাল এরিয়াটা পাবো। বাট সাধারণত দেখা যায় যে এইচএসের ক্ষেত্রে, বিশেষ করে 11-এর পরীক্ষার ক্ষেত্রে এই জায়গাটাকে অ্যাভয়েড করে, এইরকম ধরনের কোয়েশ্চেন দেয় নাই। সাধারণত কার্ভগুলোকে এমন দেয় যাতে করে সেটা কোনো না কোনো জিওমেট্রিক্যাল শেপে চলে আসে, হয় এরকম ধরনের কার্ভ দিবে, এরকম ধরনের কার্ভ দিতে পারে, এরকম ধরনের। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা আয়তক্ষেত্র, ত্রিভুজ এইসব বানানো যাচ্ছে সেখান থেকে, তাহলে সেইভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করে নিতে পারবো। ওকে, বাট অ্যাকচুয়ালি দিস ইজ দ্য জেনারেল কেস। এখান থেকে আমি বুঝতে পারছি পরিষ্কার, এটা মোস্ট জেনারেল ওয়েতে আমি এখান থেকে বলতে পারছি। আমি এখান থেকেও বলতে পারছি যে এক্স ওয়াই লেখচিত্রের ক্ষেত্রফল এ কে প্রকাশ করে। বাট আমি এখান থেকে যখন বলছি যে এক্স ওয়াই লেখচিত্রের ক্ষেত্রফল এ কে প্রকাশ করে, দ্যাট ইজ মোর জেনারেল দ্যান দিস, বিকজ দিস ইকুয়েশন ইজ অনলি ভ্যালিড when v is equal to constant, or this equation is only valid when the curve between vt or st is a straight line, but this equation is valid for straight line as well as for curve line. So this is a more general case than this, but for your exam purpose this is sufficient, this statement is sufficient. Okay, but for competitive exam sometimes you have to know this. এবং তোমরা যখন ম্যাথমেটিক্সে ক্যালকুলাস পড়বে তখন তোমরা এটা শিখে যাবে কীভাবে একটা কার্ভ লাইনকে বা দুটো কার্ভ লাইন থাকলে সেখান যে এরিয়া বাউন্ডেড হচ্ছে সেই এরিয়াটা কীভাবে নির্ণয় করতে হয়, ইন্টিগ্রেশনের মাধ্যমে কীভাবে এরিয়া নির্ণয় করতে হয় সেটা শিখে যাবে পরে। এবং কম্পিটিটিভ এক্সাম যেহেতু 11+12 পাস করার পরে হবে, তাই সেখানে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসতেই পারে। বাট 11-এর ক্লাসের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে সমস্ত বইগুলো রয়েছে তাতে এই ধরনের প্রবলেম দেয় না, যেখানে আমাকে ইন্টিগ্রেশন করে এরিয়াটা বের করতে হচ্ছে। এরিয়াটা এমনভাবে বের করতে হয় যেখানে কোনো ক্ষেত্র, যে কোনো আয়তক্ষেত্র বা ত্রিভুজ এরকম কোনো শেপ চলে আসে। বাট সেখানে আমাকে সিম্পল হয়তো একটা ভিটি গ্রাফ দিয়ে দিল, ক্ষেত্রফল বের করতে বললো, এটি গ্রাফ দিয়ে দিল, বেগ বের করতে বললো, আমাকে একটা ভিটি গ্রাফ দিয়ে দিল, এস বের করতে বললো, আমাকে একটা এটি গ্রাফ দিয়ে দিল, ভি বের করতে বললো। তাহলে আমার যদি এই ইনফরমেশনটা না জানা থাকে যে ভিটু লেখচিত্রের ক্ষেত্রফল এস কে প্রকাশ করে, এটি লেখচিত্রের ক্ষেত্রফল ভি কে প্রকাশ করে, তাহলে আমি বের করবো কী করে? সো দিস ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল ফর প্রবলেম পারপাস, as well for MCQ question, for short answer type question, etc. Okay. তাহলে আজকে এখানে থাক, এখানে পর্যন্ত পড়িয়েছিলাম আগের দিন অফলাইন।